স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। বলেই সকলকে দূর দূর করে তাড়িয়ে দিল বিনোদ। সকলে হাঁ করে দেখছে প্রতিক্রিয়াহীন বিনোদকে। তারা ভেবেছিল এবার হয়তো সন্তান হারিয়ে বিনোদ লক্ষ্যের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। বিনোদের মা আবারও সাবধানী কণ্ঠে ঝামটা মেরে বলল, তুই আমার কথা এখন গায়ে লাগাইতেছস না বিনোদ, একদিন বুঝবি। এই অভাগী মায়ে তোর ভালো চাইতো। সময় থাকতে বাপ মায়ের কথা হন, ওই মায়েরা সাইরা দে। আমি তোরে এর চেয়েও সুন্দর বউ আয়না দেব। দেখবি তখন বছর গড়তে না গড়তেই বাপ ডাক শুনবি। মা বাপ কি কখনো ছেলেপুলের খারাপ চাই? বিনোদ অসুস্থ শরীরে প্রগাঢ় হাসল, বলল, মা বাপ কখনো সন্তানের খারাপ চায় না, শুধু সন্তানের ভালো থাকা কোথায় এটা বুঝতে পারে না তারা। তুমি আমাকে এই পর্যন্ত বড় করেছ, এখন এতটুকু অন্তত বুঝতে পারি আমার ভালো থাকা কিসে। তোমাদের ধন্যবাদ, আমাকে এমন কুসংস্কারে আচ্ছন্ন বড় করনি। মুক্ত চিন্তার অধিকারী, তাই হয়তো সঠিক ভুলের পার্থক্য করতে পারছি। তোমাদের কাছে কৃতজ্ঞ, অনেক করেছো আমাদের জন্য। আমাদের এখন দয়া করে একটু ছেড়ে দাও। বিনোদের পরিবার আর কিছু বলতে পারলেন না ছেলের শক্ত কণ্ঠের সামনে। তারা মুখ বিকৃত করে আরো কিছু গালমন্দ করে বেরিয়ে গেল। যেতে যেতে বউ পাগল তকমা লাগিয়ে দিয়ে গেল বিনোদকে। ক্রেচে ভর দিয়ে বিনোদ হাসপাতালের বেড থেকে নামলো। নার্সরা নিষেধাজ্ঞা জারি করলে সে মুচকি হেসে বলেছে, আমি ঠিক আছি, আমার স্ত্রীর আমার প্রয়োজন, দয়া করে আটকাবে না। বিনোদের কথায় নার্সটি মুখে হাসি ফুটে উঠল। মেয়েটি ভাগ্যবতী এমন একজন সুপুরুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। ওষুধের প্রভাবে ঘুম যেন চোখ থেকে সরতে চাইছে না। চোখের পাতা ভারী হয়ে আছে, জোরপূর্বক মেলতে চাইল না। মেললেই যেন অসহনীয় ব্যথারা জেঁকে বসে বুকের ভিতরটায়। তার সন্তানটা দেখতে কেমন হয়েছিল? মায়ের মতো নাকি বাবার মতো? একটুও যে চোখের দেখাও দেখতে পেল না। একটা মায়ের জন্য এটা নরকীয় শাস্তি। তবুও কেউ কেন একটু অপেক্ষা করলো না তার জন্য? বদ্ধ চোখের কার্নিশ পেয়ে অশ্রু গড়িয়ে পড়তেই সযত্নে সেগুলোকেও মুছে দিল। ঘুমে ভারী হয়ে থাকা চোখ দুটো খুলে তাকালো লক্ষ্মী। বিনোদের হাসি মাখা মুখ দেখতেই যেন ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে আসলো। সে হাউমাউ করে কেঁদে উঠল বিনোদের বুকে ঝাঁপিয়ে পড়ে। ক্রেচে ভর দেওয়া বিনোদ কোনো রকম দাঁড়িয়েছিল। ব্যথিত শরীরে লক্ষ্মীকে সামলাতে বেগ পেতে হলো। তবুও এক হাতে আগলে নিল বুকে। ও বাবা মায়ের সাথে একটাবার দেখা না দিয়ে কি করে চলে গেল? লক্ষ্মীর কান্নারত অভিযোগ ফের কান্নারত গলায় বলল, আপনি আপনি ঠিক আছেন? অনেক কষ্ট হচ্ছে আপনার, তাই না? আমি আরো কষ্ট দিয়ে ফেলেছি। আমাদের বাচ্চাটাকে আমি রক্ষা করতে পারিনি। আমায় ক্ষমা করে দিন। কুল কিনারাহীন দুঃখের সাগরে ভাসতে থাকা বিনোদ তখন পথহারা, দিশেহারা পথিকের ন্যায় শান্ত ম্লান। যেন কোনো গতি নেই, যেই দুঃখের সাগর থেকে বেঁচে ফেরার কোনো পথ নেই। তাই বিনোদও চেষ্টা করলো না বাঁচার। দুঃখের সাগরে ভাসতে লাগলো চুপি সারে, দিশাহীন। অসহনীয় দুঃখের বিলাপ করতে করতে একটা সময় লক্ষ্মী নুইয়ে পড়ল। বলহীন দেহে পড়ে রইল বিনোদের বুকে। বিনোদ নিশ্চুপ তাকে আঁকড়ে ধরে রাখলো। দুঃখের কোল কিনারা খুঁজতে খুঁজতে লক্ষ্মী যেন কিনারা খুঁজে পেল। চকিতে বিনোদের বুক থেকে মাথা তুলে বিনোদের দিকে তাকালো। বিনোদও তাকালো। মিষ্টি হেসে বিধ্বস্ত নিথর মুখটি থেকে অশ্রুগুলো মুছিয়ে দিল। লক্ষ্মীর ভেতরটা যেন তাতেও খা খা করে উঠল। লোকটা কত অমায়িক, সে নিশ্চয়ই তার থেকে ভালো কাউকে পাওয়ার যোগ্য। সে শক্ত করে তুলল নিজেকে। নিজের অশ্রু নিজেই বা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে কঠোর গলায় বলল, আপনি আরেকটা বিয়ে করুন বিনোদ। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো দাবি, কোনো অভিযোগ নেই আপনার উপর। বিনোদ তাতেও হাসল। রুক্ষ হাতের উল্টো পিঠ দিয়ে লক্ষ্মীর অমসৃণ গাল আলতো করে কয়েকবার ঘষে দিল। কপালে দীর্ঘ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, আগে তুমি সুস্থ হও, তারপর। লক্ষ্মী প্রথমে অবাক, দুঃখিত, বিমূঢ় হলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল। আমার সুস্থ হওয়ার চিন্তা করতে হবে না। আমি মায়ের বাড়ি চলে যাব। আপনি সকলকে বলুন আপনার সিদ্ধান্ত, তারা যেন তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করে। তুমি সুস্থ না হলে বিয়ে করব কি করে?
লক্ষ্মী বিরক্ত হয়ে গেল বিনোদের হেয়ালি কণ্ঠে, বলল, আমি মজা করছি না বিনোদ। তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করছি? তো কি করছেন? পাত্রী অসুস্থ থাকলে বিয়ে করব কি করে? লক্ষ্মী হতাশ, বিরক্ত, ব্যথিত চিত্তে ফের নুইয়ে পড়ল। সে কি বলছে আর এই লোক কি বলছে? পড়ে রইল বিনোদের বুকে। খানিকক্ষণ বাদ আবারও বলল, আমার কথা বোঝার চেষ্টা করুন বিনোদ। আপনি অন্য কাউকে বিবাহ করলে অতি শীঘ্রই সে আপনাকে বাবা ডাক শোনাতে পারবেন। বাবা ডাক শুনলেই কি বাবা হওয়ার সুখ পাওয়া যায় লক্ষ্মী? প্রথমবার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যখন দেখেছি তুমি 1.5 মাসের গর্ভবতী, সেদিনই আমি তো বাবা হওয়ার সুখ পেয়েছি। দিনকে দিন সমতল উদারতা যখন স্ফূর্তি হয়েছিল, সুমিত সারি ভেদ করে স্ফুট উদারতা দেখা যেত, আমি সেদিনই বাবা হওয়ার সুখ পেয়েছি। তুমি যখন কোমরে হাত দিয়ে পেটে টেনে টেনে পেঙ্গুইনের মতো হাঁটতে, আমি তখন মুগ্ধ হয়ে দেখতাম, নিজেকে বলতাম আমি একজন বাবা। রোজ রাতে কাজ থেকে ফিরে যখন তোমার ফুলকো লুচির মতো পেটটায় 2 পাশে বালিশের দিয়ে দিতাম তুমি আরামে ঘুমাতে, তখন ভাবতাম আমি একজন বাবা। দীর্ঘ 9 মাস ধরে আমি তার একটা বাড়ন্ত আচরণের সাক্ষী হয়েছি, তখন অনুভব করেছি আমি একজন বাবা। সে নেই তো কি হয়েছে, আমি তারপরও তার বাবা, আমার গোপালের বাবা। এর চেয়ে অতিরিক্ত আমার কিছু চাই না। আমি একজনের বাবা, সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, এটুকুই প্রার্থনা তার জন্য। দিন শেষে আমি চিৎকার করে বলতে পারবো আমি একজনের বাবা, আমার গোপালের বাবা। বিনোদের কথা শেষ না হতেই লক্ষ্মী ঝরঝরিয়ে কেঁদে উঠল বিনোদকে শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথম হয়তো বিনোদের চোখ থেকে খানিক অশ্রু গড়ালো। নিজের সন্তানের অস্তিত্ব বর্ণনা করাও এত সুখকর কেন? সে নরম মসৃণ কেশে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর এমন কথা কখনো বলবে না। আমরা ভালো আছি এভাবেই, আমরা ভালো থাকবো সব সময়, যতই কঠিন পরিস্থিতি হোক। আমাদের গোপাল যেখানে রয়েছে সেও ভালো থাকবে। বাবা মা তার জন্য সব সময় প্রার্থনা করবে। লক্ষ্মী মাথা ঝাঁকায়, তারা ভালো থাকবে। গোপালের দিয়ে যাওয়া ক্ষণকালের মাতৃত্বের অনুভূতি আগলে ভালো থাকবে। গগনে লালচে আভা তখন পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার তোড়ে। সময়ের সাথে প্রতিযোগিতায় সূর্য এখন পৃথিবীর আর এক প্রান্তে উকিঝুঁকি মারার জন্য প্রস্তুত। সময় যে বড্ড চঞ্চল, তাই অসার ধীর স্থির সূর্যকেও চঞ্চলতা প্রদর্শন করতে হয় তাল মিলিয়ে। বারান্দার সিলিং এর সাথে ঝুলে থাকা অ্যারোহেড গাছগুলো তীরের মতো মাথাগুলো এদিক সেদিক তাক করে রেখেছে। মানি প্ল্যান্টগুলো অফ হোয়াইট দেওয়ালে সবুজের আড়ম্বরে মুখরিত হয়ে নিম্নমুখী প্রবণতার বহিঃপ্রকাশ করছে। সবুজের সমারোহে আচ্ছাদিত বারান্দায় প্রাণের সুরক্ষার্থে লাগানো কোমর সমান কাচের পাতের সাথে অলস ভঙ্গিতে পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সাই। হাতে একটা জ্বলন্ত সিগারেটের ফিল্টার, মাঝে মধ্যেই সেটাই সুখ টান দিচ্ছে। চৌখস মস্তিষ্কে কারো উপস্থিতি আন্দাজ করতে পেরে সতর্কতার সহিত ফিল্টারটা অ্যাস্ট্রেতে চেপে পা দিয়ে ঠেলে কাঠের তৈরি টুলের আড়ালে লুকিয়ে ফেলল। অত্যন্ত স্বাভাবিক শান্ত লোচনে পকেট থেকে এলাচি বের করে চিবুতে থাকলো। ততক্ষণে সন্দিগ্ধ দৃষ্টিতে পরোপকারী তার পাশে এসে দাঁড়িয়েছে। আসফাক আহমেদ চোখা হাসলেন। সে কি বাতাসে বড় হয়েছে? এই ছেলেটাকে কি মনে করে সে সিগারেট খাবে আর সে ধরতে পারবে না? নিজের চৌখস ভাবনায় আত্মগরিমা ফুটে উঠল আসফাকের ওষ্ঠপুটে। নিজের চৌখসতার বহিঃপ্রকাশ করতে ভুলল না সে, তাই বলল, আশা জানতো তোমার এই বাজে বকে যাওয়া অভ্যাসের কথা। আপনার মেয়ে আমার আদ্যপান্ন পুরোটা জানে, তবে এটা বাদে, এটা আপনার মেয়ে যাওয়ার পরে হয়েছে। সাইফের কথার বিপরীতে আসফাক তাচ্ছিল্য হাসল। ধুরন্ধর, আশা থাকাকালীন এমন কিছু জানলে তোমার সাথে তালাক দিত। সেজন্যই তো ছিল না। সিগারেটের ধোঁয়া আসার শ্বাসকষ্ট হতো, তাই হার্ড ড্রিঙ্কস খেতাম। বিকল্প উপায়, কিন্তু অনেক ভালো একটা উপায়, তাই না? আসফাক আহমেদ অবাক হয়ে গেল। তার মেয়ের সামনে সাইফ হার্ড ড্রিঙ্কস খেত আর আশা কিছু বলতো না? আশা কিছু বলতো না তোমায়, আমাকেও তো কখনো কিছু বলেনি। বললে তো আমি সাথে সাথে তোমায় জেলে পুরে দিতাম, মাদক সেবনের মামলা দায়ের করে। আশা জানে আমার মতো একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, আর পুরুষ হলে এমন একটু
একটু বদ অভ্যাস থাকে। ও তাই? কই, আমার তো এমন কোনো বদ অভ্যাস নেই। তবে কি আমি পুরুষ না? সে তোর শাশুড়ি আম্মু বলতে পারবে। বলেই সাইফ পথ ঘোরালো। এই লোকের সাথে বেশিক্ষণ তর্ক চালানো মানে চরিত্রহীন ট্যাগ পাওয়া। আসফাক আহমেদ রাগী দৃষ্টি নিক্ষেপ করলো সাইফের দিকে। তোমার মতো বেয়াদব ছেলে আমি দুটো দেখিনি। এমন কথা বলতে পারলে তুমি নিজের শ্বশুরকে? সাইফ কথা বাড়ালো না, ঘরে ঢুকে গেল। আসফাকও পিছু পিছু ঢুকলো। গমগমে আওয়াজে জিজ্ঞাসা করলো, আঘাত পেয়েছো কোথায়? কোথাও না। তোমার শার্টে রক্ত ছিল। অন্যের রক্ত, আমার না। একদম মিথ্যা বলবে না আমার সাথে। সাইফ থামলো, দম নিয়ে বলল, আমি আঘাত পেলে তো আপনি খুশি হবেন, তাই না? হ্যাঁ, খুশি তো হবই। এখন দেখাও কোথায় আঘাত পেয়েছো। গায়ের টি শার্ট খুলে ফেললো সাইফ। পেটের বাঁ পাশে ধারালো ছুরির কাঁচা আঘাত। সাথে করে আনা ফার্স্ট এইড বক্সটি নিয়ে সাইফের পেছনে দাঁড়ালো আসফাক। অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে লাগাতে বলল। অন্য কোনো ডাক্তারের কাছে যেতে পারতে। সাইফ হাসলো শ্বশুরের কথায়। লোকটা অগোচরে যে তাকে ভালোবাসে তা প্রকাশ পায় না গম্ভীর মুখটার সামিয়ানা ভেদ করে। শ্বশুরের মুখের দিকে তাকিয়ে বলল, এর চেয়ে আপনার মেয়ে বেশি সহ্য করেছিল। এটা তার কাছে নগণ্য, তাই সহ্য করার চেষ্টা করছি। তবুও যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব হয় না। আসফাক আহমেদের হাত থেমে গেল। বুকের ভেতরে জমানো কিছু ব্যথারা যেন উপচে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলে বলল, চাকরি জীবনে প্রেম করে বেরিয়েছো আর এখন বাবার দায়িত্ব থেকে পালাতে চাইছো? অবশ্য তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন লোকের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। মৃত্যুর কথা শুনতেই এত ভয় পেয়ে গেলেন? আসফাক আহমেদ থতমত খেয়ে গেলেন। অপ্রস্তুত হয়ে বলল, আমি কেন ভয় পাবো? আমি তো গিন্নির চিন্তা করছিলাম। আমার শিয়ার কি হবে তার কথা একবার ভাবছো না? এত হাইপার হওয়ার কিছু নেই শ্বশুরাব্বা। মৃত্যু এত সহজ নয়। সাইফ টি শার্ট পরতে পরতে বলল। আসফাক আহমেদ ওষুধ গুছিয়ে রাখতে লাগলো। উদাসীন কণ্ঠে বলল, মৃত্যু কঠিন হলেও সে এত তাড়াতাড়ি হার মেনে নিল কি করে? সাইফ থমকালো। ঘাড় কাত করলে এক অসহায় বাবাকে চোখে পড়ল। সে কিছু বলল না। ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল। বুকের ভিতরটা ব্যথা করছে। একটু খোলা হাওয়ায় শ্বাস না নিলে দম বন্ধ হয়ে যাবে। আসফাক আহমেদ মৃদু হেসে সাইফের বিছানা বরাবর বিশাল আকার দেওয়াল জুড়ে হাসি মুখে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখন আর পাপা বলে ডাকে না। খুব রাগ করেছে কি? বিড়বিড় করে মেয়েকে বলল, এখন তো অকর্মণ্য সাইফকে মেনে নিয়েছি, তবে এখনও কেন রেগে আছো পাপার উপর? কান্নারা আসতে চাইলেও নির্দয় আসফাকের কাছে তারা পাত্তা পেল না। কোহেলির উত্তরই সবেমাত্র সরেছে প্রকৃতি থেকে। হাজির হয়েছে এক অনন্য অবর্ণনীয় সৌন্দর্য নিয়ে। গাছের সবুজ পাতা হলুদ আফে পরিণত হয়ে রাস্তায় হুটোপুটি খাচ্ছে। কংক্রিটের রাস্তার কোল ঘেঁষে স্তম্ভিত পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে থাকা কাঁঠালি চাপা ফুল গাছের কিছু শাখা প্রশাখা পাঁচিলের ওপর থেকে রাস্তায় উকি দিয়ে আছে। সবুজের আড়ালে হলুদ পুষ্পগুলো খুব সহজেই নিজেদের দিকে জনমানবের আকর্ষণ কেড়ে নিচ্ছে। শীতল হাওয়া গায়ে শিরশির জাগাচ্ছে। ক্লিপ দিয়ে বাঁধা এলোমেলো কেশগুচ্ছ আলাদা করে দিল শিয়াশা। ঠান্ডা একটু কম লাগবে। হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাসের জন্য দাঁড়িয়েছে। আজ নৌমিতা নেই, তার কাজ ছিল, সে আগে চলে গিয়েছে। বাস নির্দিষ্ট স্থানে দাঁড়াতেই শিয়াশা উঠে গেল বাসে। জানালা ঘেঁষে বসে আবারও প্রকৃতিতে ডুবতে চাইল। জানালায় কোনোই ঠেকিয়ে তাতে মাথা এলিয়ে দিল অলস ভঙ্গিতে। নাসারন্ধ্র তখন ঝুপঝুপিয়ে প্রবেশ করে খানিক ভিন্ন ধর্মী এক সুগন্ধ। আবারও সুগন্ধটা নেওয়ার জন্যে সে নাক ডুবিয়ে দিল ওভার সাইজ টি শার্টের স্লিভসে। হ্যাঁ, এটা থেকেই গন্ধ আসছে। তার শরীরের গন্ধ এমন নয়। সে মুচকি হেসে এক হাতে গেঞ্জিটি এক কোণা টেনে নাকের সামনে ধরল। এটা দর্পণ তাকে দিয়েছে। সেদিন চিকিৎসাকালীন দর্পণের রক্তমাখা মাথা যখন তার গায়ে এলিয়ে দিয়েছিল, সফেদ টি শার্টটা নষ্ট হয়ে গিয়েছিল। গতকাল গেট দারোয়ান কাকা তাকে একটি প্যাকেট দেয় বলে মেজর দর্পণ দিয়েছে। খুলে সে এটি পায়, সঙ্গে একটি চিরকুট, যেখানে উপহার দেওয়ার কারণ স্বরূপ কৈফিয়ত দিয়েছিল ব্যক্তিটি।
সেনা কর্মকর্তাদের সক্রিয়তা সম্পর্কে বাড়তি কিছু বলার অভিপ্রায় রাখে না। মুচকে হেসে নাকে ঠেকিয়ে রাখলো হাতটি। বাসের উৎফুল্ল মৃদু কোলাহল ভেদ করে কারো ভারিক্কি কণ্ঠে শিয়াশা খানিক ভড়কে উঠল। চমকে নিজের পাশে তাকালো। ঘন নিঃশ্বাস ফেলে ধপ করে বিশাল দেহী মানবটা বসে পড়ল তার পাশের সিটে। ব্যক্তিটিকে এই মুহূর্তে এভাবে আশা করেনি বিধায় দৃষ্টি তার প্রগলভ। সাজারু কাটার নেই চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। পরনে কালো ট্রাউজার ও অলিভ গ্রিন কালারের ঢিলে ঢালা গেঞ্জি। চোখ মুখের সতেজতা সাপ সাপ নির্দেশ করছে সদ্য স্নান সেরেছে। ফের দর্পণের প্রশ্নে শিয়াশা সপ্রতিভ চাহনি দিল। অপ্রস্তুত হেসে বলল, নো, আমি আসলে এমনিতেই দেখছিলাম সুগন্ধটা অন্যরকম, সাধারণ কোনো পরিচিত পারফিউমের নয়, তাই। সাধারণ কোনো পারফিউমের গন্ধ নয়। সিটে মাথা এলিয়ে ঘাড়কাত করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। একে অপরের সাথে শক্তভাবে এঁটে থাকা ওষ্ঠদ্বয় ফের আলাদা হয়ে বলল, 2 hours of exercise, a full day of duty in uniform, and 1 night of sound sleep in that t-shirt. Then I gifted it to you. বাক্যটি শেষ হতে না হতেই শিয়াশা নাকমুখ কুচকে ঘৃণিত কণ্ঠে ইয়াক বলে উঠল। কুচকানো মুখেই সে দর্পণের দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, খামে জবুতবু সেই টি শার্ট আমি পরে আছি? লোকটি চোখে হাসে, প্রগাঢ় হাসিটুকু অচিরেই দমিয়ে রাখা ওষ্ঠপুটের আড়ালে। ঘাড়কাত করা অবস্থাতেই সে মাথা নেড়ে সাই জানালো। শিয়াশার গা ঘিন ঘিন করে উঠল। সে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো চোখে হাসতে থাকা ব্যক্তিটির দিকে, যার চোখ মুখ থেকে লুকিয়ে রাখা হাসি উদ্দীপ্ততা ছড়াচ্ছে। রাত 8:10, অথচ পাহাড়ি অলিগলির গা ছমছমে নিস্তব্ধতা নির্দেশ করছে যেন রাত 12টা ছুঁই ছুঁই। বাসে মাত্র 6 জন যাত্রী। লম্বাটে বিস্তৃত বাসটির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে এক একজন। বাসের এই নির্দিষ্ট সীমাবদ্ধতার মাঝেও মানুষ নিজেদের পছন্দকে গুছিয়ে নিয়েছে। মানুষের মাঝে এক আশ্চর্যজনক অভিযোজন ক্ষমতা থাকে। তাকে আপনি যতটুকু পরিধির মধ্যে সীমাবদ্ধ রাখুন না কেন, সে তার মাঝে নিজের সুখ স্বস্তি খুঁজে নিবে। বাসের অল্প স্বল্প শব্দ দূষণ আবার মাঝে মাঝেই জোরে চিৎকার করে বলে ওঠে, সামনে থেকে সরো সরো, রাস্তা দিচ্ছ না কেন? এত জোরে সাইরেন বাজিয়েই এটাই তো বলে। শীতকাল বিধায় নিয়েছে খুব অল্প সময় হলো। রাত নামতেই গাছে গাছে একটু আধটু শিশিরের দেখা মেলে। বাসের গতির সাথে তাল মিলিয়ে পাহাড়গুলো দৃষ্টিকে ঝাপসা করে ছুটছে উল্টো দিকে। বাতাসে কেমন একটা বুনো গন্ধ ভাসছে। সেই বুনো গন্ধ ভেদ করে পুরুষালী গন্ধটা নাসারন্ধ্রে ঝুপঝুপিয়ে প্রবেশ করছে। পুরো পুরুষালী গন্ধটি যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। থাকবেই না কেন? ব্যক্তিটির টি শার্ট গায়ে জড়িয়ে আছে, পরন্তু স্বয়ং ব্যক্তিটাই তার পাশে ঘাপটি মেরে বসে আছে। পুরুষালী গায়ের গন্ধ আকর্ষণীয় হয়, এটা শিয়া জানে, তবে এতটা আকর্ষণীয় এটা তার ধারণা ছিল না। ব্যক্তিটির মতোই তীক্ষ্ণ নজর যেমন তাকে পুরো দস্তুর ফালা ফালা করে দেয়, তেমনি তার সুতীব্র বদনের গন্ধও তাকে উদ্বেগ করে তুলছে। তবে এটি নিছকই স্বাভাবিক ব্যাপার হিসেবে নিয়েছে সে। নিজের অভিপ্রায় বুঝতে না দিয়ে মিছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে পুরুষালী গন্ধটাকে। আর চোখে তাকিয়ে দেখলো নির্লিপ্ত চিত্তে বসে থাকা ব্যক্তিটিকে। থমথমে গলায় জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? শিয়াশার প্রশ্নে নিশ্চল দর্পণ জবাব দিল, ছুটি কাটাচ্ছি। বাসে? কৌতূহলী কণ্ঠ। শিয়াশার মুখশ্রীতে তখন প্রশ্নবোধক চিহ্ন জ্বলছে। ঘাড় কাত করে এক দৃষ্টিতে শান্ত ম্লান চোখে তাকিয়ে থাকা দর্পণ আবারও জবাব দিল, যতদিন পর্যন্ত মেডিকেল রিপোর্ট শরীরের ফিটনেসের নিশ্চয়তা দিতে পারবে, ততদিন পর্যন্ত কোনো মেজর অপারেশন কিংবা তদন্তে অংশগ্রহণ করা যাবে না। তাই রাইট নাও ছুটি কাটাচ্ছি। আর ছুটি তো পরিবারের সাথে কাটায়, তাই না? পরিবার যদি বাসে হয়, তবে আমাকেও তো বাসেই থাকতে হবে। ঝুলন্ত প্রশ্নবোধক চিহ্ন যেন ঝুলেই থাকলো। পরিবার আসলো কোত্থেকে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সদ্য ডিউটি থেকে এসেছেন। আপনার সিক্ত চুল তো সেটাই নির্দেশ করছে। আর আপনার পরিবার আছে? শিয়াশা কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। শিয়াশার কথায় দর্পণের মাঝে খানিক আড়ম্বরতার সৃষ্টি হলো।
সে হাত বাড়িয়ে শিয়াশার স্কার্ফের এক কর্নার নিয়ে মাথা ঝুঁকিয়ে সিক্ত চুলগুলো মুছতে লাগলো। শিয়াশা যেন অবাকের চরম পর্যায়ে ঘুরপাক খাচ্ছে। বিভ্রান্ত চিত্তে জানালার দিকে কিছুটা সরে গেল। নিজ কর্ম শেষে দর্পণ আবার ঠিক হয়ে বসলো। জানালার সাথে সেটে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে বলল, দোষটা তো আপনার। প্রতিদিন 8:30টায় হাসপাতাল থেকে বের হন, আজ বের হয়েছেন 8টায়, তাই হাতের কাজ সেরে কোনো রকম গোসল সেরে চলে আসতে হয়েছে, চুল মোছার সময় হয়নি। শিয়াশা হক চকালো, মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার বের হবার সময় আপনি কি করে জানেন? আর আপনার সাথে আমার বের হওয়ার কি সম্পর্ক? ডাক্তার আপনি, রোগীর সুস্থতা নিশ্চয়তাও আপনিই দেবেন, তাই নয় কি? এটা আপনি হাসপাতালে আসবেন, পাশে বসে তো আমি আপনার চিকিৎসা করব না। ছি ছি, একজন ডক্টরের কাছ থেকে এমন কথা আশা করিনি। কণ্ঠে তিরস্কার খুঁজে পেতেই শিয়াশার ভ্রুকুটি এক হয়ে গেল। একজন ডাক্তার কি চেম্বারের বাইরে এসে তার শিক্ষা দীক্ষা জ্ঞান ভুলে যায়? একজন ডাক্তার তো সব জায়গায় রোগীর জন্য নিজেকে প্রস্তুত রাখে, হোক সেটা বাস কিংবা রণক্ষেত্র। শিয়াশা দমে গেল। যুক্তিকর কথা, এতক্ষণে দর্পণের তিরস্কারের কারণ বুঝলো। কোথায় সমস্যা হচ্ছে বলুন? গম্ভীর কণ্ঠে বলল শিয়াশা। কাঠখোট্টা মুখাবয়বের হাসির দেখা মিলল। মৃদু হেসে বলল, আপাতত একাকিত্ব বোধ করছি, সঙ্গ দিন। শিয়াশা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দর্পণের দিকে। কিছু বলার অবকাশ না দিয়েই লজিক দেখালো কাঠখোট্টা মুখাবয়বের চতুর ব্যক্তিটি। নিঃসঙ্গতা শরীর মন উভয় আরও অসুস্থ করে তোলে। একজন ডাক্তার হয়ে আপনার উচিত রোগীর সেবা করা। আপনার একটু সঙ্গ দেয়াতে যদি রোগী সুস্থ বোধ করে, তবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। শিয়াশা ঠোঁটে ঠোঁট চাপলো। এই লোক অচিরেই তাকে বোকা বোকা লজিক দেখিয়ে নিজের সেবা করাচ্ছে। কথায় কথায় একজন ডাক্তার বলে আপনি আমাকে দিয়ে আপনার সেবা করাচ্ছেন। এখন আমি ডাক্তার হয়েছি দেখে পুরো দেশবাসীর নিঃসঙ্গতা দূর করব, এটাই বলতে চাইছেন? প্রয়োজন ভেদে করতে হবে। নির্লিপ্ত কণ্ঠে বলল দর্পণ। উটকো মেজরের উটকো কথাবার্তায় শিয়াশা বেজায় চটে গেল। ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। এই লোকের সাথে তর্ক করাই বৃথা। উটকো লজিক দেখিয়ে তাকে দমিয়ে দেয়। দর্পণ মুচকি হেসে রাগী মেয়েটিকে দেখতে লাগলো। কথায় কথায় রেগে যাওয়া মেয়েগুলি ভারী আদুরে হয়, ভেতরটা নরম হয়। অফিস থেকে বিশ্রাম মিললেও সে বিশ্রাম নেয়নি। ট্রাই7-এ সেই কেসটিকে রিওপেন করা হয়েছে আজ প্রায় 8 মাস। সে এখনো কোনো সুরাহা খুঁজে পায়নি। যেখানেই যায় আটকে গিয়ে মেজর সাইফের কাছে। সেই পারে একমাত্র এই কেসকে গতিশীল করতে। এই কেসের জন্যে সিক্রেট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সকলে মিলে কাজ করছে। সেখানের প্রধান কমান্ডোর সে। তাই আপাত দৃষ্টিতে ছুটি থাকলেও সে ছুটি উপভোগ করতে পারছে না। আর তার ছুটির প্রয়োজনও নেই। ছুটিতে তার যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে তাদের ডিপার্টমেন্ট থেকে ছুটি দেওয়া হয়। এই সময়টাতে সকলে ছুটি নিয়ে বাড়িতে যায়, পরিবারের সাথে হাস্য উজ্জ্বল আনন্দ মুখর সময় কাটায়। কিন্তু সে এই ছুটি কখনোই গ্রহণ করে না। কোথায় যাবে, যাওয়ার জায়গা নেই। আর না কেউ তার জন্য অপেক্ষা করে। মাঝে মধ্যে যখন অনেক বিরক্ত হয়ে যায়, তখন 1 সপ্তাহ ছুটি নিয়ে সে বিভিন্ন পাহাড়ি এলাকাগুলোতে ঘুরতে যায়। একাকী জীবন উপভোগ করে। হাজারটা ক্ষত আঘাত নিয়ে রক্তাক্ত পড়ে থাকলেও কেউ বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করবে না কষ্ট হচ্ছে কিনা। কিন্তু এবার যে সে অযথা কারো মায়ায় আটকে গিয়েছে। তার একটু সঙ্গ পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। স্বার্থ ছাড়া জীবনে প্রথম কেউ তাকে আগলে নিয়েছে। এটা তাকে লোভী করে তুলেছে। সে চায় মানুষটা সব সময় তার পাশে থাকুক। ছুটির দিনগুলোতে কেউ তার জন্য অপেক্ষা করুক। প্রতিদিন ডিউটি শেষে যখন ঘরে ফিরবে, মানবহীন জড়বস্তুতে পরিপূর্ণ এলোমেলো অন্ধকারাচ্ছন্ন ঘরটা যেন আর না দেখতে হয়। কারো হাসি মাখা মুখ দেখতে পাওয়ার ইচ্ছে তীব্রতর হচ্ছে মনের ভেতর। আর এই সবকিছু সে এই রাগী মেয়েটির থেকেই আশা করছে। নিজেকে সামলাতে পারেনি বিগত দিনগুলোতে। পিঠের ব্যথায় দেহে যখন তাপদাহ হুড়হুড় করে বাড়ছিল, তখন একটু মনে হয়েছিল মেয়েটি একটু আসুক, তার মাথায় হাত বুলিয়ে দিক, তাহলে এসে সুস্থ হয়ে যাবে।
তাই তো বিছানা ছাড়ার আগে মেয়েটির আদ্যপ্রান্ত সব তথ্য কালেক্ট করেছে। তবে মেয়েটির অজান্তে নিজের মধ্যে গড়ে তোলা এত লোভ, এত চাহিদা মেয়েটি কি মেনে নিবে? মেয়েটি কি তবে তার পরিবার? গোটা পৃথিবীতে কোল কিনারাহীন দর্পণের একমাত্র সম্বল, একমাত্র কিনারা। একরাশ লোভ, আশা, চাহিদা নিয়ে নির্মল চোখে তাকালো মেয়েটির দিকে, যে মুখশ্রীতে আলতো হাসি নিয়ে তিমিরে ডোবা পাহাড়ি রাস্তা দেখতে ব্যস্ত। হাতে জলজল করছে তার দেওয়া অলংকারটি। সে মৃদু হেসে নিজের তৃষিত চোখ দুটির তৃষ্ণা মেটাতে লাগলো। আজ শুধু তার দেওয়া আভূষণ জড়িয়েছে বদনে, একদিন পুরো দর্পণটাই জড়িয়ে থাকবে নরম পেলব দেহটি, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভরসা। বিশাল আকার দালানের মোজাইকের সিঁড়িতে দখলদারি করে আরামসে আয়েশ করে শুয়ে আছে নির্বাক ব্রাউন রঙা প্রাণীটি। দেহখানা হাট্টা গাট্টা, এমন তেল চর্বি জমিয়েছে দেহে, যেখানে সেখানে শুয়ে পড়ে। আরামপ্রিয় অলস প্রাণী বানিয়ে রেখেছে। নৌমিতা অ্যাপ্রন গায়ে ক্লান্ত অবসন্ন দেহে দাঁড়িয়ে আছে সিঁড়ির গোড়ায়। অনেক কাজ করতে হয়েছে আজ তাকে, এখন উপরে উঠতে পারছে না। কুকুরটির কারণে উপরে উঠতে পারছে না। এটা তাদের বাড়িওয়ালার কুকুর, লোকটার মতোই পেট মোটা আলসে প্রাণীটি। ক্লান্ত গলায় বলল, ও হে অলস প্রাণী, যেখানে সেখানে শুয়ে মানুষকে করোনা হয়রানি, রাস্তা ছাড়ো নয়তো এক্ষুনি খাবে কেলানি। কুকুরটির তাতেও হেলদোল নেই, সে আরামসে নিজের গায়ের চর্মলেহনে ব্যস্ত। নৌমিতার মেজাজ হারাতে লাগলো। রুড়ো ভাষায় কয়েকটা কথা বলল, তাতেও কুকুরটি নিশ্চল। উঠবে কেন? তার মনিবের বাড়ি এটা, ভাড়াটিয়ার কথাই উঠলে সসম্মানে আঘাত লাগবে যে। নৌমিতা এবার রেগে পা উঁচু করলো, দিবে এক লাথি। তবে অবলা প্রাণীটির উপর এমন আচরণ যেন দৃষ্টিকটু লাগলো, মনেও আঘাত লাগলো। পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির স্বভাব সুলভ সুবেদার, কারোর মুখের দিকে তাকায় না। এবারও তাকালো না। অর্ধেক দেখে বুঝেছে একজন ডাক্তার হবে। অ্যাপ্রোনার স্টেথোস্কোপ তো এটাই বলছে। ডাক্তার হয়ে এই দুটো ঝুলিয়ে ঝুলিয়ে না হাঁটলে যেন ডাক্তারি পড়াই বৃথা। অ্যাপ্রন এবং স্টেথোস্কোপ হয় একজন ডাক্তারের সৌন্দর্য, যেমনটা একজন রানীর সৌন্দর্য হয় তার মুকুট। এই দুটো আর সৎ জ্ঞান একজন ডাক্তারের জন্য আত্মগরিমা, গৌরব বহন করে। তবে এই গৌরবময় সম্মানীয় পেশার প্রতি সুবেদার নামক এই সেনা কর্মকর্তার এক ঝাঁক অসন্তোষ কাজ করে। এর জন্য তার কাছে কারণের অভাব নেই। এই তো সেদিনকার ঘটনা। হাসপাতালে বসে এক গ্লাস পানি খেয়েছিল, এতটুকু মনে ছিল। এরপরে কি হয়েছে সে কিছু জানে না। লম্বা নিদ্রা যাপনের পর নিজেকে সুস্থ সবল চিকিৎসাপ্রাপ্তভাবে আবিষ্কার করে প্রতিবন্ধী ওয়ার্ডে। মুখে পানির ছিটাই তার নিদ্রা ভঙ্গ হয়নি, হয়েছে কোনো অসুবিধাগ্রস্ত শিশুর লালা ছুঁড়েছে তাতে। এই কর্মকাণ্ডর দ্বারা সে ডাক্তারদের ডাকাত বলে দাবি করেছে। কোনো ডাক্তারের কাছ থেকে এমন আচরণ কিভাবে সম্ভব, এই নিয়ে তার শঙ্কার শেষ নেই। মুখের দিকে না তাকিয়ে এই হাঁটু গেড়ে কুকুরটিকে আদর করলো, আদর করে উঠিয়ে দিল সেখান থেকে। কুকুরটিও ভালো আদরে আদর পেতে লেজ নাড়াতে নাড়াতে উঠে গেল উপরে। সুবেদার তাকে উঠিয়ে নিচে উপরে যেতে যেতে বলল, দুনিয়ার কত অধপতনে যাবে। ডাক্তাররা এখন ডাকাতে পরিণত হয়েছে। মানুষই এখন ভালো আচরণ পায় না, সেখানে একটা কুকুরের ভাগ্যে তো লাথি ঝুটবে। মানবতা উঠে গিয়েছে পৃথিবী থেকে। এই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী নৌমিতা বিস্ময় নিয়ে দেখছে সুবেদারকে। পরপরই পা চালিয়ে সুবেদিনের গতির সাথে গতি মেলালো। ঘাড় নুইয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে সুবেদারের পথ আটকে দাঁড়ালো। মিছে বিস্মিত কণ্ঠে বলল, আরে আরে, এই যে প্রতিবন্ধী মশাই, আপনি এখানে আসলেন কি করে? আমার চিকিৎসায় আপনার মাথার স্ক্রু কি একটু টাইট হয়েছে? ক্ষণ পরিচিত বিরক্তিকর মুখটি দেখতে পেয়ে সুবেদারের বিরক্তি, রাগ কোনোটার অবকাশ রইল না। বিকৃত কণ্ঠে বলল, আমি শুধুই ডাক্তার জাতিকে খারাপ বলছি? এখানে তো উল্লেখিত দু একজন ডাকাত, যার জন্য পুরো জাতির নাম খারাপ হয়। আপনাদের মতো ডাকাতদের কোনো ইনস্টিটিউশনে সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ। নৌমিতা হাসলো। লোকটা খেপেছে। খ্যাপার কথায় সেদিন সে যে কাণ্ড করলো। আপনার অসুবিধাগ্রস্ত মস্তিষ্কে সেই কথা ঢুকবে না। আপনি বলুন, আপনি এখানে কি করছেন? আমার পিছু নিচ্ছেন না তো? আমার কিন্তু বড় বড় সেনাবাহিনীর অফিসারদের সাথে ওঠা বসা। আপনার চাকরি নট করে দিব এমন কিছু চিন্তা করলে। মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে।
আপনি সেটার একটা সুন্দরী স্যাম্পল। নিজেকে যতটা চালাক মনে করছেন ততটা চালাক আপনি নন। দুর্ভাগ্যবশত হয়তো আমি আর আপনি প্রতিবেশী। ভুলেও চা পাতা চাই বলে ভাব জমিয়ে ঘরে ঢোকার চেষ্টা করবেন না, বলে দিলাম। সুবেদারের শাসানো কণ্ঠস্বর, নমিতার পেট ফাটা হাসি আসলো। একজন সেনা কর্মকর্তা বুঝি এমন হাস্যকর কথা বলে? সে বিচক্ষণ কণ্ঠে বলল, আপনার অসুবিধাগ্রস্ত মস্তিষ্কে ভুল বলছে। মেয়ে মানুষ নয়, লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। মেয়ে মানুষের বুদ্ধি তো শিরায় শিরায় থাকে, যেমনটা আমার। বিরক্তির চরম মাত্রায় পৌঁছে যাওয়া সুবেদার দাঁত কিরমির করে এক ধাপ এগিয়ে আসলো। পনিটেল করা মাথাটায় নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মাথায় সমস্যা রয়েছে। ডাক্তার নন আপনি, একজন ডাকাত, বুঝেছেন? না, বুঝিনি। নমিতার চটপট কণ্ঠ। সুবেদার রেগে মেগে দ্বিতীয় তলার বাপাসের দরজার দিকে হাঁটা দিল। রূঢ়ভাবে কলিং বেল বাজাতে লাগলো। 2 মিনিট বাদেই কর্কশ গলায় কেউ গালবন্ধ করতে করতে কেউ দরজা খুলল। এই হতচ্ছাড়া, তোকে ভালো বলতে বলতে তুই মাথায় উঠে গেছিস। এত জোরে কে বেল বাজায়? সুবেদারের মায়ের এমন কথায় নৌমিতা খিলখিলিয়ে হেসে উঠল। সুবেদার নৌমিতার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে তাকালো। আম্মা, মানুষ দেখে শুনে একটু কথা বলবে না? হ্যাঁ, ছেলের সাথে কথা বলতে এখন আমি মানুষ বিবেচনা করব। বলেই সে ভেতরে চলে গেল। সুবেদার ঠাস করে নিজেদের অ্যাপার্টমেন্টের দরজা লাগিয়ে দিল। নৌমিতা হাসতে হাসতে তেতলায় উঠে গেল। সে এতদিন জানতো না সুবেদার এখানে থাকে। সেদিন শুনেছিল নতুন ভাড়াটিয়া এসেছে, তারাই হয়তো। থানচিতে হওয়া হামলায় 2 জন ঘাতক স্থানেই মৃত্যুবরণ করেন, আর বাকিদের কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনীর কর্মকর্তা ও বিজিবির লোক। মেজর ওয়ালিউল্লাহ এতটুকু বলে থামলো। প্রেস মিটিং এর সামনে দাঁড়িয়ে আছে 6 জন সেনা কর্মকর্তা। থানচির এই হামলার নিরাপত্তা বাহিনীর প্রধান কমান্ডের দর্পণ এহসান থাকলেও তার শারীরিক অসুস্থতার কারণে তাকে সাময়িকভাবে সবকিছু থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই প্রেস মিটিং মেজর ওয়ালিউল্লাহ অ্যাটেন্ড করছে। প্রেস মিটিং শেষ করে মেজর ওয়ালিউল্লাহ থমথমে মুখে মেইন অফিসে ঢুকলো। চওড়া বুকটি দাপিয়ে শটান দাঁড়িয়ে আছে, চোয়ালে চোয়াল শক্তভাবে এঁটে আছে। মেজর ওয়ালিউল্লাহ সোজা দর্পণের সামনে এসে দাঁড়ায়। হাতের কাগজটি তার হাতে দিয়ে চোখে চোখ রেখে বলে, এটাই শেষবার, হয়তো আমরা শেষ হব, নয়তো তারা। দর্পণ সপ্রতিভ চাহনি দিল। মুখশ্রীতে শ্রদ্ধার আভা ফুটে উঠেছে। অচিরেই বিগলিত কণ্ঠে বলল, আমি জানতাম একজন দেশ সেবক কখনোই নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। থ্যাংক ইউ স্যার। এইবার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবেই হবে। বান্দরবান সেনানিবাস এই এরিয়াভুক্ত সেই এরিয়া যা এলাকাটাকে ক্যান্টনমেন্ট হিসেবে অব্যাহতি করা হয়। সরকারি ও সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো এক বা একাধিক এলাকাকে যেখানে সশস্ত্র বাহিনীর কোনো অংশ অবস্থান করে, যাহা উত্তরূপ এলাকার পার্শ্ববর্তী সন্নিহিত স্থান, উত্তরূপ বাহিনীর ব্যবহারের জন্যে সেই এলাকাটিকে ক্যান্টনমেন্ট এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এই এলাকার প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা আইন প্রণয়ন করা থাকে সরকার কর্তৃক। এখানে আলাদা নিজস্ব সিটি কর্পোরেশন, পৌরসভা রয়েছে যা আইন কিংবা ওই সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয়। বান্দরবানের এই ক্যান্টনমেন্ট বিশাল একটা এলাকা জুড়ে। এখানে অবস্থানরত সকলকে আইনি নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হয়, থাকতে হয়। আর এই বিশাল ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও এক্সিকিউটিভ অফিসার হলো মেজর ওয়ালিউল্লাহ। সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ সামরিক অফিসার, বর্তমানে ক্যান্টনমেন্টের একজন ক্ষমতাধর অফিসার বলে গণ্য করা হয়। পুরো ক্যান্টনমেন্টের সকলে তার কথায় প্রেক্ষিতে চলতে বাধ্য। চাকরির শেষ পর্যায়ে নিজেকে গুটিয়ে নিলেও নিজের সততা, দেশের প্রতি অনুরাগকে দমিয়ে রাখতে পারে না সে। ট্রাই-7-এর জন্য গঠিত সিক্রেট তদন্ত কমিটির জন্য মেজর ওয়ালিউল্লাহর সমর্থন তাদের গতিবিধি আরো দ্বিগুণ করে তুলতে সক্ষম। তাই মেজর ওয়ালিউল্লাহর সমর্থন মেজর দর্পণের জন্য সুসংবাদ বহন করে। তবে তীক্ষ্ণ বুদ্ধি দীপ্তমান ব্যক্তিটি যে মেজর ওয়ালিউল্লাহকে দিয়েই নিজের যাত্রা শুরু করেছে, এই ব্যাপারে সে ঘুণাক্ষরেও টের পাননি বয়সের দ্বারগোড়ায়
দাঁড়িয়ে থাকা পৌর ক্ষমতাধর ব্যক্তিটি। শ্যাওলাটে পাঁচিলের ঘন কদম বাঁধ, চোখ বিরক্ত করা লাল লাইটের স্তিমিত আলো দেখা মিলছে। ধোঁয়াটে ধুলোময় ভ্যাপসা গন্ধ দেহে ভয়ার্থ উত্তেজনা সৃষ্টি করে, মস্তিষ্ক ঝিম ধরে আসে। এ যেন অশনির দিকে ধাবিত হচ্ছে, সেখান থেকে মৃত্যু ব্যতীত নেই কোনো নিস্তার। একবার ঢুকলে শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে জীবনের অনিশ্চয়তা। এমন একটি ভয়ঙ্কর বিদঘুটে জায়গা হলো সেনানিবাসে অভ্যন্তরে থাকা কারাগার, যেটি অর্ধমৃত্যের আড়ালে তিমিরে ডুবে আছে। ত্রস্ত পায়ে বড় বড় কদম ফেলে সুরঙ্গের মতো সরু পথ বেয়ে চলেছে। চারখানা ধাতব শিকের গেট পেরিয়ে অন্ধকারে আচ্ছন্ন এক বিশালাকার দালানের ভেতর ঢুকলো দর্পণ। পাছে এক সৈন্য এসে তার শরীর থেকে খাকি পোশাকটি খুলে ফেলল, কোমরের বেল্ট খুলল। খাকি প্যান্টের উপর সেটে আছে ফুল গ্রেন লেদারের বুট জোড়া হাঁটু অবধি। গাত্রে তখন শুধুমাত্র একটা কালো গেঞ্জি, যেটি মাংসল পেশিগুলোতে আটো সাটো হয়ে লেগে আছে। সাজানো কাটার মতো চুলগুলোর ফাঁক বেয়ে শ্বেত উজ্জ্বল বেয়ে পড়ছে। কারাগারের এই খানটায় কোনো বৈদ্যুতিক পাখা নেই, তাই মিনিট যেতেই ব্যক্তিটির দেহের লোমকূপ নোনা জল ছেড়ে দিয়েছে। দর্পণের পেছনে আসা সুবেদার অদ্রিতা দিলজার 3 জন শতান শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই 3 জনও তদন্ত কমিটির সদস্যা। কোমর থেকে নলাকার ধাতব অস্ত্র দুটো খুলে টেবিলে রাখলো দর্পণ। কপাল ঘেঁষে নোনা জলগুলোকে একদম অবহেলা করে ধনুকের ন্যায় তীক্ষ্ণ শানিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কত ডিগ্রি পর্যন্ত চার্জ করেছেন? কারাগারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা লোকটি সাথে সাথেই উত্তর করলো, নো অ্যান্সার। নো স্যার। স্তিমিত গলায় বলল সৈন্যটি। পরবর্তী কোনো শব্দযোগ শোনা গেল না। ব্যস্ত গতিতে ধাতব গেট খুলে দিতেই মাথা নুইয়ে ঢুকে গেল কারাগারের ভেতরে। বাহির থেকে থাই গ্লাসের দেওয়াল ভেদ করে সকলে ভেতরে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। 8 জন লোহার চেয়ারের সাথে হাত মুখ বাঁধা অবস্থায় ঘাড় নুইয়ে বসে আছে। শরীরের বিভিন্ন জায়গায় থেতলে গিয়েছে, সেখানে রক্তাভ হয়ে আছে। তাদের সামনে ডেস্কে অচল হয়ে পড়ে আছে একটা ড্রিল মেশিন। ভেতরে থাকা সৈন্য একটা চেয়ারে এনে তাদের সামনে রাখলো। বিনা বাক্য ব্যয়ে দর্পণ সেখানে আসন গাড়ল। সরু দৃষ্টিতে সকলের বেহাল দশা পর্যবেক্ষণ করে খানিক অসন্তুষ্ট হলো। সামনে থাকা 28 কি 29 বছরের একটা যুবকের চোয়াল চেপে এদিক ওদিক ফেরালো। অবস্থা এতটাই খারাপ যে কথা বলার পর্যায়ে নেই। সে সকলের দিকে চোখ বুলায়। সময়ের মূল্য জানা এই চতুর মেচর যে মুখ পড়ছে তা হয়তো কেউ বুঝতে পারছে। যতটা না বেহাল দশা হয়েছে তার থেকেও বেশি ভান করে পড়ে থাকাই যেন তার কাল হয়ে দাঁড়ালো। ওষ্ঠপুট বিস্তৃত হলো, শান্ত কণ্ঠে বলল, সপ্তম চেয়ারের জন বাদে সবাইকে অন্য কক্ষে নিয়ে যান। ব্যক্তিটি নড়ে চড়ে উঠল। দেহের সবকিছু নিশ্চল থাকলেও মনে জোড়া অস্থিরভাবে ঘোরাফেরা করছে, যেটা নেহাতি ব্যর্থ প্রচেষ্টা। দর্পণ সোজাসুজি তার সামনে বসলো, বিচক্ষণ কণ্ঠে শুধায়, সারাদিন ড্রাগস নিয়ে মাতাল হয়ে পড়ে থেকে সপ্তাহবাদ কোনো মোটা অঙ্কের কাজ পেলে হিংস্র হয়ে উঠে উল্লাসে শরীরের সকল উদ্দামতা নিয়ে কাজ করে পরের সপ্তাহ জিরিয়ে খাওয়ার জন্য। এমন মামুলি হাত সাফাইয়ের কাজে পারদর্শী ওই 7 জন। কাজটি কে করেছে, কেন করেছে এসব দেখার ভাবনা তাদের নয়। এর জন্য তাদের কাছে অযথা জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করার মতো অভিপ্রায়ও আমার নেই। কিন্তু তুই এক্সেপশনাল। এখন আমিও কি তোর সাথে এক্সেপশনালি বিহেভ করব, নাকি তুই নিজে থেকে বলবি? শেষের কণ্ঠে যেন মৃত্যুর আহ্বান খুঁজে পেল অর্ধবয়স্ক ব্যক্তিটি। ফ্যাসফেসে ভাঙা দরাজ গলায় বলল, আমি কিছু জানি না। আমাদের শুধু কাজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, আমরা কাজ করেছি, এর বাইরে আমি কিছু জানি না। দর্পণ হাসল। থানচির হামলায় ঘাতকদের কাউকে ধরতে পারেনি, সকলে পালিয়ে গিয়েছে প্রেস মিটিং এর সামনে। এটা বললেও ওটা ছিল পুরোটাই মিথ্যে। বরং নিহত 2 জন বাদে সকলেই সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। এটা গোপন রাখার অনুরোধ সেই করেছিল মেজর ওয়ালিউল্লাহর কাছে। দর্পণ চেয়ার ছাড়ল, আড়ম্বরতা ভেঙে মাল্টিপ্লেক্সের নীল রঙের বাটনটা টিপ দিয়ে অন করলো। ড্রিল মেশিনের লাইন লাগাতে লাগাতে বলল, পুরো দেশ জানে থানচি হামলায় সেনা কর্মকর্তা ও বিজিবির হাতে কোনো ঘাতক আটক হয়নি। তুই আর আমি জানি তোরা সকলে আটক।
তোকে যদি মেরেও ফেলি তবে কেউ খোঁজ নিতে আসবে না, কিংবা আমাদেরও জবাবদিহিতা করতে হবে না দেশবাসীর কাছে। আমি কিছু জানি না। আবারও একই কণ্ঠ ব্যক্তিটির। দর্পণের তাতে ভাবান্তর নেই, সে নিজ কাজে ব্যস্ত। বলল, আর কত জায়গায় এমন হামলা করা হবে? জানি না। তোদের এই চক্রে কতজন সামিল রয়েছে? জানি না। কার আদেশে এগুলো করছিস? উদ্দেশ্য কি? উড়ো ভাষা তো কিছু জানিস? জানি না, জানি না, কিচ্ছু জানি না। বলেই ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল ঘাতকটি। বলতে বলতেই উচ্চ শব্দ দূষণকারী ঘূর্ণায়মান ড্রিল মেশিনটি সরসী চোখের মণি বরাবর তাক করল দর্পণ। 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব। ঘাতকটি শক্তভাবে আর্তনাদ করে সেটে গেল দেয়ালের সাথে আরো গভীরভাবে। কেননা 1 ইঞ্চি নড়লেই ড্রিল মেশিনটি তার চোখে ঢুকে যাবে, অথচ সামনের ব্যক্তিটি নিশ্চিন্তে সেটি এমন দক্ষ হাতে আঁকড়ে আছে, ইঞ্চি দূরত্বের একটুও নড়চড় হয়নি। পরিমাপে এতটা নিপুণ নিগুড়ো, চোখে মুখে তার হিংস্র ভাব উপচে পড়ছে। এগুলো শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করা কর্মচারী, তাদের পেছনে সে মোটেই নিজের শক্তি ও সময় অপচয় করবে না। ঘর্মাক্ত বদন নিয়ে ক্ষিপ্ত গতিতে বেরিয়ে এলো দর্পণ। পাছে এক সৈন্য তার পোশাকটি পরাতে এলেই অদ্রিতা সেটি ছো মেরে নিয়ে গেল নিজের হাতে। হাসি মুখে নিজেই পরিয়ে দিল সেটি দর্পণকে। বলিষ্ঠ দেহের খাঁচিয়ে খাঁচিয়ে মধ্যমান দৃষ্টি দিতে ভুলল না, যেই দৃষ্টিতে লেগে আছে মুগ্ধতা, যেটি শুধুমাত্র বলিষ্ঠ দেহাবয়বের লোকটির জন্যে বরাদ্দ। তবে দর্পণের সেদিকে খেয়াল নেই। সে দক্ষ হাতে বেল্ট পরে তাতে নলাকার ধাতব অস্ত্রটি কোমরে ঢুকিয়ে নিল। খাকি পোশাকটি দেহে সেটে যেতেই সে পা বাড়ালো। সুবেদার দিলচার অদ্রিতা তার সাথে তাল মিলালেই গমগমে আওয়াজ আসে, এগুলো শুধু শিকড় না, জানা শাখা প্রশাখা। তারা কেন করছে, কার জন্য করছে কিচ্ছু জানে না। তাদের লেনদেনা শুধু টাকার সাথে, শিকড় বহুদূর। রোয়াংছড়ি বড় বাজার সংলগ্ন জামে মসজিদের বাম পাশ থেকে যাওয়া গলি নম্বর 27, পুরনো বাজারের হাজী লতিফ মাহমুদের আটার ফ্যাক্টরি, নোট দিস। ততক্ষণে কারাগারের সুড়ঙ্গ পথের সম্মুখ দুয়ারে পৌঁছে গিয়েছে তারা। ভেতরে তখন সকলে ব্যস্ত কারাগারে চেয়ারে বাঁধা ঘাতকটির লাশ সরাতে। সাইব আসফাক আশরাফের নিজস্ব কোম্পানি রয়েছে, আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বান্দরবানের এটি একটি খ্যাতিপ্রাপ্ত কোম্পানি, প্রতি বছর বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগের পাওয়ার মাধ্যমে ব্যবসায়িক স্ট্যাটাসের দিক থেকে টপে রয়েছে এই কোম্পানিটি। সফলতার কৈফিয়ত প্রয়োজন পড়ে না যখন 2 তুখোড় সেনা কর্মকর্তা এর এমডি হয়। আর আশরাফের কারণেই মূলত বিদেশি বিনিয়োগ বেশি এই কোম্পানিতে। নতুবা আশা ফাউন্ডেশনের মতো এত বিস্তৃত পরিধির আশ্রমটি কারো দান অনুদান দয়া ছাড়া চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার হতো। এর জন্যেই সাইব মাথা উঁচু করে আত্মগরিমা নিয়ে বলতে পারে, আশা ফাউন্ডেশনের প্রতিটি বাচ্চা তার সন্তান। তাদের লালন পালনে আজ পর্যন্ত তার কোনো বার্ষিক অনুদানের প্রয়োজন পড়েনি। অবশ্য এর জন্যে আল্লাহ শুকরিয়া জানাতে ভোলে না সাইব। অপরাহ্নের শেষ আলোক ছটা আছড়ে পড়ছে তখন পাহাড়ি সরু অলিগলিতে। সূর্য তখন বিদায় নেওয়ার জন্যে প্রস্তুত। পাহাড়ের গায়ে সবুজ শ্যাওলা পাহাড়ের নিজস্বতাকে একদম লুকিয়ে রেখেছে। আবরণের ন্যায় ছেয়ে আশরাফ উপভোগ করছে অপরাহ্নের সময়টা। এই প্রথম সে নিজ ড্রাইভ করছে বান্দরবানের রাস্তায়। এর আগে ড্রাইভার করত, এখন সে মোটামুটি সব চিনে গিয়েছে, তাই আজ সে নিজেই ড্রাইভ করে যাচ্ছে। সারাদিনের কাজ শেষ করে বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করে মাত্র ফিরছে বাড়িতে। চোখের আইরিশ চোরা যখন ঘুরছে অনুমতিবিহীন নির্লজ্জের মতো, তখন চোখে বাঁধে অস্বাভাবিক কিছু। ঠিক যেমন ঘরে একটা ইঁদুর ছানা থাকলে তার দিকে নিজের ঘরের সহ পাড়া প্রতিবেশীর সকল বিড়ালের নজর থাকে, ইঁদুরটির উপর ঠিক তেমন ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে এই ইঁদুরের ছানাটাকে তার চেনা চেনা লাগছে। গতি স্লথ হলো। নীলরঙা কোমরটা পোশাকে আবৃত হ্যাংলা পাতলা দেহটি, সঙ্গে বদনে জড়িয়েছে সিলভার প্রলেপ অলংকার, মাথায় গলায় হাতে পায়ে কোমরে, ঠিক যেন জীবন্ত অপরাজিতা ফুল। এ যে তার না হওয়া ভাগ্নি। পিঠে বেতের ঝুড়ি, হাতেও একটা ছোট্ট ঝুড়ি, যেখানে 1 কুড়ির মতো ডিম হবে। চোখের 2 কিনারায় থুতনিতে সব সময়কার মতো সুতরাং চিহ্ন বসে আছে।
কাজল টানা চোখ দুটো থেকে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ছে। হাতের ছুরিটা আঁকড়ে স্যাঁতস্যাঁতে শ্যাওলাটে পাহাড়ের সাথে লেগে আছে কান্নারত দেহটা। তাকে ঘিরে আছে দুই হ্যাংলার রুগ্ন দেখতে যুবক, শরীরের ভারসাম্য যাদের টলমলে, চোখ দুটো লাল হয়ে আছে এলাকার নেশাগ্রস্ত ছ্যাঁচড়া বকাটে বলা চলে। আশরাফ মিচকে ছ্যাঁচড়া দেখে মাথা নাড়ল। এই লোভনীয় ইঁদুর ছানারা পথে ঘাটে সন্ধ্যাবেলায় নির্জন স্থানে ঘুরে কেন বেড়ায়? ধীরে স্থির হেঁটে ছেলে দুটোর পেছনে গিয়ে দাঁড়ালো। কর্ণদয় ছুঁয়ে গেল কিছু বিশ্রী নোংরা কথা। চোয়াল খানিক শক্ত গেল। এখানে তার শিয়া থাকলে ঠিক মেরে ফেলতো এই দুটোকে। থমথমে গলায় বলল, এই যে ছোট ভাইরা, সমস্যা কি? ছেলে দুটো টলমল চোখে ঘাবড়ানোর দৃষ্টিতে তাকালো। তারা কালপ্রিট নয় এটা প্রমাণ করার প্রচেষ্টায় হাবাগোবা হেসে বলল, তেমন কিছু না, আমাদের নিজস্ব ব্যাপার, আমরা বুঝে নেব। একই পাড়ার লোক আমরা, আপনি আপনার কাজ করেন। আশরাফ ভ্রু নাচালো। ব্লেজারের আড়ালে কোমরের বাঁ পাশের টি শার্টটি একটু জাগিয়ে সর টেনে বলল, ও, আপনাদের নিজস্ব ব্যাপার, তাই তো? ছেলে দুটো একবার আশরাফের কোমরের দিকে তাকালো। তৎক্ষণাৎ উল্টো দিকে টলমলে পা বাড়িয়ে হাঁটা ধরলো। দু পা যেতেই সেটা দৌড়ে পরিণত হলো। আশরাফ সেদিকে থেকে চোখ সরালো। তাদের তিনজন বাপ ছেলে দুলাভাইয়ের কাছে এগুলো লাইসেন্স প্রাপ্ত দু একটা সবসময় থাকে। বলাই বাহুল্য এর কারণ শিয়ার নিরাপত্তা। চোখ সরিয়ে তাকালো পাহাড়ের গায়ে এঁটে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। এখনো কাঁপছে ভয়ে। সে তিরিক্ষি কণ্ঠে বলল, এমন ইঁদুর ছানার কলিজা নিয়ে বের হও কেন রাস্তাঘাটে, তাও আবার এমন সঙ্গ সেজে? মৃন্ময়ী ভোরকে গিয়ে আশরাফের দিকে তাকালো। লোকটা তাকে চেনে। সে ভেবেছিল কোনো পথচারী হবে হয়তো। ঘন পল্লব ঘেরা অশ্রুসিক্ত নয়নে পিটপিট করে তাকালো মৃন্ময়ী। আশরাফকে দেখে মনে করার চেষ্টা করলো সে কে। মৃন্ময়ীর তাকানো দেখে আশরাফ আরো ক্ষেপে গেল। মেজাজ দেখিয়ে বলল, কি হলো, এখন মনে পড়ছে না আমি কে? যাকে তাকে মামা বলে এসে এখন মনে পড়ছে না? ইঁদুরে তো তোমার থেকে ভালো স্মৃতিশক্তি রয়েছে। এখন বলো, এই ভোর সন্ধ্যায় কোথায় যাচ্ছিলে এমন সংসেদে? মৃন্ময়ী এতক্ষণে বুঝলো এটা মনির মামা। সে নতমস্তকে চোখ মুছে বলল, আব্বার কাছে যাচ্ছিলাম, দোকানে ডিম শেষ হয়ে গিয়েছে, সেগুলো দিতে। কত বড় সাহস! ইঁদুরের কলিজায় সাহস আছে দেখছি, তবে ঘটে বুদ্ধি নেই। কোনো ভাই নেই কিংবা ছেলে মানুষ দিয়ে পাঠানো যেত না? আমরা 3 বোন, আব্বা ছাড়া কোনো পুরুষ মানুষ নাই ঘরে। মৃন্ময়ী থমথমে গলায় বলল। আশরাফ আর চোখে দেখে নিল চুপসে যাওয়া মেয়েটিকে। অনেকটা ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। পাবেই না কেন? ছোট্ট একটা মেয়ে, বয়স হবে কত 19-20। চাপা তপ্তশ্বাস বের করে বলল, কোথায় তোমার বাবার দোকান? বলো, আমি পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, দরকার নেই, আমি একাই যেতে পারবো। মৃন্ময়ী ইতস্তত গলায় বলল। আশরাফের মেজাজ চটে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, চুপচাপ গাড়িতে উঠে বসো, নয়তো এখনই ওই মাতাল দুটোর হাতে তুলে দিয়ে আসবো। আর বাক্য ব্যয়ের প্রয়োজনীয়তা পড়েনি। কলের পুতুলের মতো গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো সে। দুবার দরজা ধরে টানলো কিন্তু খুলল না গাড়ির দরজাটা। মৃন্ময়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফ ভ্রু কুঁচকে বলল, কি হলো, উঠছো না কেন? কোলে করে উঠাতে হবে। মৃন্ময়ী গাইগুই করলো। মিনমিনে কণ্ঠে বলল, এটা খুলে কিভাবে? অনেক শক্ত, খুলছে না তো। আশরাফ অবাক হলো। এই যুগের মেয়ের থেকে এটা আশা করেনি সে। নিজের ভাবনা নিজের কাছেই রেখে গাড়ির দরজা খুলে দিল। হাত বাড়িয়ে বলল, না, উঠো। আর এই যে ডিম দোকানের জন্য নিয়ে যাচ্ছ না, এগুলো থেকে নিজের কয়টা খেয়েও, নয়তো দেখা যাবে কোনোদিন বাতাসের সাথে ঘুড়ির মতো উঠছো। উজানিপাড়ার মারামা বাজারে বেশ রমরমা ভিড়ে মুখরিত হয়ে আছে বংডং মুন্ডি হাউস। গনগনে চুলোর উপর দৈত্যাকার হাড়ির চারপাশে খদ্দরের আসর জমেছে। মন্ডি হলো নুডলস সদৃশ এক বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার বান্দরবানের, বিশেষ করে নৃগোষ্ঠীদের কাছে, যেটা এখন সবার কাছে প্রিয় খাবার হয়ে উঠেছে।
কাঠের একটি দোকান, সামনে 4-5টা কাঠের চেয়ার টেবিল, কিছুটা ধাবা আকৃতির। পাশেই একটা হস্তশিল্পের দোকান, যেখানে উপজাতিদের ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করা হয়, সবকিছু নিজ হাতে তৈরি। মৃন্ময়ীর বাবা হোটেলটি চালায় এবং মৃন্ময়ীর মা ও ছোট বোন বস্ত্র ও সরঞ্জামাদির দোকানটি চালায়। তাতেও যেন 6 জনের পরিবারটা হিমশিম খেয়ে যায় পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব ঠেকাতে। মোটা অঙ্কের যৌতুক দেওয়ার পরেও যখন স্বামীর বাড়িতে জায়গা হয়নি, তখন মৃন্ময়ীর বড় বোন এক কন্যা সন্তান সমেত বাবা মায়ের কাছে এসে তাদের কাছে হাত বাড়ায়। দিনের পর দিন শ্বশুর বাড়িতে মার খেয়ে অসম্মানিত লাঞ্ছিত হতে হতে যখন তপ্ত হয়ে উঠেছে, তখন হাসি মুখে বিদায় নিয়ে চলে এসেছে বাবা মায়ের কাছে। পুরুষের পদতলে মৃতের মতো বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে আত্মসম্মানের সহিত দারিদ্র জীবনযাপন করাও তার কাছে উত্তম পন্থা মনে হয়েছে। সেই থেকে বাবা মায়ের সাথে রয়েছে সে। এর জন্যে বাবা মায়ের পুরো সাহায্য পেয়েছে সে। মা বাবা নামক মানুষ দুটো কখনো এটা বুঝতে দেয়নি তারা বাড়তি বোঝা, বরং মেয়ের ইচ্ছেকে সম্মান করেছে। মৃন্ময়ীও আগে মায়ের সাথে দোকানে থাকতো, কিন্তু কিছু কুরুচিপূর্ণ খদ্দেরের পাল্লায় পড়ে তার এখানে আসা বন্ধ হয়। আর কাছুমাছু করে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। সাথে সাথে হুড়হুড় করে নেমে পড়ল গাড়ি থেকে। পেছন ফিরে একবারও তাকায়নি, এমনকি সৌজন্যমূলক একটা ধন্যবাদও দেয়নি। এতে যেন পেছনে রেখে যাওয়া আধবুড়ো সুদর্শন পুরুষটির গায়ে লাগলো। ওই নেংটি ইঁদুরছানার কত বড় কলিজা তার মতো উপকারী বিড়ালকে কিভাবে অসম্মান করে গেল। ফুঁসে উঠে সেদিকে গরম চোখে তাকালো। মুহূর্তেই ধুলো উড়িয়ে সা সা করে গাড়িটি নিজ গন্তব্যে ছুটল। গাড়িটি যেতেই মৃন্ময়ী সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। লোকটা কেমন যেন ছ্যাঁচড়া, শুধু শুধু মেজাজ দেখায়। সোফায় হাঁটু গুটিয়ে বসা শিয়াশা ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে আর নাক টানছে। সামনে পড়ে আছে এক ঝাঁক ব্যবহৃত টিস্যু। মিনি ঠোঁটে সেলাই করে শটান হয়ে দাঁড়িয়ে আছে সোফার পিছনে। ডাইনিং টেবিলে বসা আশফাক আহমেদ, আশরাফ আর সাইফ প্রতিক্রিয়াহীন মুখের সামনে মেলে ধরে আছে তেলে চুপচুপা পুড়ে কালো হয়ে যাওয়া পরোটা। প্লেটে রয়েছে মূলা ভাজি। সকাল সকাল এমন কুখাদ্য জুটবে জানলে তারা আজ বাসায় খেতই না, বাহিরে যেত। তবুও এমন শাস্তি দেওয়ার মানে কি? আশরাফ মুখ বিকৃত করে একবার ভাগ্নে আর একবার নিজের প্লেটের খাবার দেখছে। ভাগ্নির রাগের সাথে আগে থেকে পরিচিত থাকলেও এই অভিজ্ঞতা নতুন। ভাগ্নি তার রাগলে এই শাস্তি দেয় এটা সে জানতো না। সাইফ ভ্রুকুটি এক করে আশরাফের দিকে তাকালো। মূলা কে কিনেছে? হ্যাঁ, আশরাফ কাঁধ ঝাঁকালো, সে জানে না। আমি কিনি নাই দুলা ভাই। সাইফ শিকারী চোখে শ্বশুরের দিকে তাকালো। আশফাক থতমত খেয়ে গেল সাইফের দৃষ্টি দেখে। গম্ভীর গলায় বলল, মূলা খাওয়া ভালো, শরীরের জন্য সব কিছুর প্রয়োজন আছে। আশফাক আহমেদের বলতে দেরি আছে, সাইফ আশরাফের তাদের প্লেট এগিয়ে দিতে দেরি নেই। আশফাক আহমেদের দিকে সমস্বরে বলল, প্লিজ এটা খেয়ে শরীরের প্রয়োজনীয়তা মেটান। নিজে কিনেছেন, নিজে খান। আশফাক আহমেদের বলতে দেরি আছে, সাইফ আশরাফের তাদের প্লেট এগিয়ে দিতে দেরি নেই। আশফাক আহমেদের দিকে সমস্বরে বলল। আশফাক আহমেদ ইতি উতি করতে শুরু করলো, মোলা ভাজির দিকে তাকিয়ে। আতপোড়া মরিচে লাল হয়ে আছে, এখনো পর্যন্ত মুখে দেয়নি, তবুও নিশ্চিত লবণে তেতো হয়ে আছে। তাদের গিন্নি রেগে থাকলে শাস্তিস্বরূপ এটাই করে তাদের সাথে। তাদের ঘরের কেউ মূলা খায় না, এটা সে জানে, এমনকি সে নিজেও মূলা খায় না। তবুও সেদিন সুপার শপে দেখলো তাজা তাজা লাল লাল মূলা উঠেছে। মূলাগুলোর বাহ্যিক রূপ আর সতেজতা দেখে আর কিনতে মন চাইলো, তাই কিনে নিয়েছে। খাওয়া না খাওয়া পরের ব্যাপার, কিন্তু সেটা যে এভাবে তাদের উপর শাস্তি হয়ে আপতিত হবে এটা সে ভাবতে পারেনি। এড়ানোর উপায় নেই, তবুও শেষ চেষ্টা করার কোনো বিকল্প নেই। গলায় জোর এনে গমগমে স্বরে বলল, কেন? আমি একা খাবো কেন? তোমরাও খাবে। আমার গিন্নি কত কষ্ট করে সকাল সকাল উঠে রান্না করেছে, তো আমাদের খাওয়ানোর জন্যই। সেখানে তোমরা আমার গিন্নিকে অপমান করছো। আমি একটুও বরদাস্ত করব না।
আমার গিন্নি রান্না করেছে, সকলে চুপচাপ খেয়ে উঠবে, নয়তো আমি সকলকে দেখে নেব। তাই বুঝি? তবে নিজে এখনো মুখে তুলছেন না কেন? ভয় করছে বুঝি? সাইব আশরাফ খিল বিলিয়ে উঠে সমস্বরে বলল। তিন পুরুষের এমন কথোপকথনে শিয়ার রাগ যেন আরো তরতর করে বেড়ে গেল। কান্নারত গলায় চেঁচিয়ে উঠে বলল, কি করেছো কি জীবনে তোমরা? কোনো অ্যাচিভমেন্ট আছে তোমাদের? সারা দিন শুধু পারো একজন আরেকজনকে পিছনে লাগতে। তিন বুড়ো ঘরে বসে বসে আমার মাথা খাও শুধু। একা একা জীবনটা কাটানো যায়? চলার পথে আমাদের একজন সঙ্গী প্রয়োজন, যে আমাদের খেয়াল রাখবে, সুখ দুঃখে পাশে থাকবে। ওই বুড়ো দুটোকে বিয়ে দিতে পারিনি ভেবেছিলাম, হাত বুড়োটাকে বিয়ে দিয়ে ঘরে তুলবো, সেই সুযোগটাও গেল, হাতছাড়া হয়ে গেল। এখন আমি কি করব? শিয়াশার আহাজারিতে ড্রয়িং রুম ছাছা করে উঠল। কপালে কয়েকটা ভাঁজ নিয়ে আশরাফ বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করলো শিয়ার দিকে। সকাল সকাল কোনো দুধওয়ালা এসে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ দিয়ে গিয়েছে, সেই থেকে শুরু হয়েছে এমন আহাজারি। কোনো দুধওয়ালার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাতে তাদের কি দোষ? সেই রেস ধরে তাদের এমন কুখাদ্য খাওয়ানোর কোনো মানে হয়? সে বিরক্তি নিয়ে সাইফকে জিজ্ঞাসা করলো, এই দুলাভাই, দুধওয়ালার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাতে আমাদের দোষ কোথায়? সাইফ হতাশার নিঃশ্বাস ফেলল। মেয়ের দিকে চোখ রেখে চেয়ারে গা এলিয়ে বলল, দোষ আমাদের না, দোষ আমার মেয়ের অবুঝ মনের। আশ্রমে যে লোক দুধ দেয় তার মেজো মেয়ে মনত্রীর বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমার মেয়ে মনত্রীকে তোমার বউ করার চিন্তা ভাবনা করেছিল, যেটা বাস্তবায়ন হওয়ার আগেই ভেঙে গিয়েছে। তাই আমার মেয়ের মন খারাপ হয়ে গিয়েছে। আশরাফের মুখে তখন বিস্ময়রা লুটুপুটি খাচ্ছে। ওই ইঁদুর ছানা নাকি তার বউ হবে? সে বিস্মিত কণ্ঠে বলল, কি? ওই ইঁদুর ছানা তো এতটুকু ফু দিলে উড়ে যাবে। আমার মতো হলো বিড়ালের সাথে ওই নেংটি ইঁদুর। ছি কি বাজে কমিউনিকেশন। সিয়া ডাক্তারি পড়তে পড়তে নিজের চয়েস খুইয়ে ফেলেছে। আশরাফ তার শাহাদাত আঙ্গুল পরিমাণ নির্দেশ করে বলল। সাইফ কপাল কুঁচকে বলল, বয়স তো কম হলো না, এখন বিয়ে করছো না কেন? সমস্যা কোথায়? তুমি আমি আব্বু একসাথে বিয়ে করব তাই। আর আমাদের কন্যাদান না থুকু বরদান করবে শিয়া। ভালো হবে না বলো? আশরাফের কথায় আসফাক আহমেদ সাথে সাথে রাগে দৃষ্টি নিক্ষেপ করলেন ছেলের দিকে। আশরাফ লাজুক হাসল। টু ব্যাড। সাইফ ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল। আশরাফ পাত্তা না দিয়ে চিন্তিত গলায় বলল, কিন্তু আমার মাথায় ঢুকছে না, ওই নেংটি ইঁদুর তো ছোট বিয়ের বয়স হয়নি, তাহলে এর মধ্যে বিয়ে কেন দিয়ে দিচ্ছ? 22 বছরের বয়স মেয়েটির, ছোট নয়। আর তাছাড়া ওর বাবার আর্থিক অবস্থাও ইদানিং খুব একটা ভালো যায় না, দিন আনে দিন খায়, ফুরিয়ে যায় এমন অবস্থা। এছাড়াও ঘরে বড় বড় মেয়ে রেখে সারাদিন দোকানে বসে থাকা বাবা মা। পাড়ায় এই নিয়ে মেয়ে দুটো শঙ্কায় থাকে, তাই হয়তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। সাইফ বলল। আশরাফ খানিক অবাক হলো। ওইটুকু ইঁদুর ছানারা 22 বছর দেখলে তো মনে হয় না, দেখলে মনে হয় কোনো ভরহীন পলাকা। তন্মধ্যেই ঝড়ের গতিতে শিয়া রান্নাঘরে ঢুকলো ধূপধাপ শব্দ করে। কিছু কাজ করতে করতে কঠোর কণ্ঠে বলল, আমার দ্বারা আর সম্ভব না তোমাদের খেদমত করা। যতদিন পর্যন্ত না তিনজনের ঘরে বউ আনতে পারছো, ততদিন পর্যন্ত কোনো খাবার রান্না হবে না ঘরে। ডাইনিং টেবিলে তিনজন অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। রাস্তায় ধুলো উড়িয়ে উঠছে দুটো জিপ গাড়ি। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা শক্ত মানবের ওষ্ঠপুটে মৃদু হাসি যেন সকলের সিরিয়াসনেসকে হাস্যকর করে তুলছে। নিজেদের অভিযানে ফেইল হয়ে ফিরছে 9 জন সেনা সদস্য, তবে দর্পণের মুখের হাসি তাদের গম্ভীরতা, অকৃতকার্যতার ক্লেশ নিমেষেই দূর করে দিয়েছে। কানে এয়ারপড লাগিয়ে ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণ। ফোনের মনিটরে এক চঞ্চল রমণী হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে।
ওষ্ঠপুটে লেগে থাকা মৃদু হাসির কারণ এটাই। অদ্রিতা শঙ্কিত মুখে দর্পণের মৃদু হাসি দেখে চলেছে। স্যার কাকে দেখে হাসছে? যখন থেকে নিজের অনুভূতি বুঝতে পেরেছে দর্পণের প্রতি, তখন থেকে এই এক সমস্যায় ভুগছে সে। দর্পণ কারোর সাথে কথা বললেও তার বুকের ভেতর ধুকপুক করে ওঠে ভয়ে। দর্পণ কোনো মেয়ের সাথে কথা বলছে না তো? রাস্তায় কারোর দিকে তাকালেও তার শঙ্কা জাগে মনে। কাকে দেখে হাসছে, কি দেখে হাসছে? নাকি এটা তার মনের ভুল? ভালোবাসা বুঝি এমন, প্রিয় মানুষটির চারপাশে একমাত্র নিজের অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব বরদাস্ত করা যায় না। নিজের অস্থিরতা চেপে চুপ করে বসে রইল নিজের সিটে অদ্রিতা। স্যার, আপনাকে কোথায় নামিয়ে দেব? ড্রাইভারের কথায় দর্পণ ফোন থেকে দৃষ্টি তুলে সামনে তাকায়। তবে তাকে কিছু বলতে না দিয়ে অদ্রিতা উদ্বিগ্ন উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্যার, এখানে কেন নামবে? স্যার তো আমাদের সাথে ক্যান্টনমেন্টে যাবে।